ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হয়, গ্রাফিক্স ডিজাইনটা কি? টুলস আছে মানে সফটওয়্যার। আমরা Photoshop, Adobe Photoshop CC, Adobe Illustrator CC। CC হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড। এখন যে Photoshop হচ্ছে রাস্টারাইজ সফটওয়্যার। এখানে হচ্ছে ফটো এডিটিং এর কাজগুলো করা হয়। আর অ্যাডোবি যে ইলাস্ট্রেটর আছে এখানে হচ্ছে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আমরা যে বড় বড় ডিজাইনগুলো করে থাকি লোগো ডিজাইন সেগুলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে পারবো। আমরা কিন্তু লোগো ডিজাইন বা ব্যানার ডিজাইন আমরা ফটোশপেও করতে পারবো। কিন্তু আমরা যদি একটা বিষয় খেয়াল করে দেখি যে আমরা যখন ফটোশপে কাজগুলো করব সেগুলো হচ্ছে যে পিক্সেল বেস। একটা নির্দিষ্ট সময়ের পরে এখানে হচ্ছে যে আপনার যে অনুপাতগুলো থাকে সেগুলো ভেঙে যাবে। আর যদি আমরা ইলাস্ট্রেটরে করে থাকি সেটা হচ্ছে আমরা যতটুকু জুম করতেই থাকবো কিন্তু সেটা আর ভাঙবে না। আমরা আমার সফটওয়্যারটা ওপেন হলেই আমরা বুঝতে পারবো যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমি বুঝিয়ে দেব। তো যেহেতু আপনি অলরেডি চিন্তা করেছেন যে ডিজাইন ক্যারিয়ার নিয়ে আপনি চিন্তা করতেছেন যে আপনি ডিজাইন করবেন, ডিজাইনিং নিয়ে আপনার চিন্তাভাবনা। তো আপনাকে বেশ কয়েকটি টুলস জেনে রাখতে হবে। একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। যেহেতু এই ২ টা হচ্ছে Adobe গ্রুপের, ২ টাই হচ্ছে একই সাথে অন করে রেখে কাজ করা যায়। যদি আপনার পিসি কোয়ালিটি বা কনফিগারেশন ভালো থাকে, তাহলে আপনি দুটোই একসাথে অন করতে পারবেন। তো আমার Adobe Illustrator অন হয়ে গেছে। Adobe Illustrator যদি আমার অন হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে এখনো পুরোপুরি অন হয়নি। কারণ আমি একসাথে স্ক্রিন রেকর্ড চালু করেছি, যার কারণে আমার এই প্রবলেমটা হচ্ছে। তো এই হচ্ছে ইন্টারফেস। আমি এই মুহূর্তে যে সফটওয়্যারটি ইউজ করতেছি এটা হচ্ছে Adobe Illustrator CC ২০১৯। যদিও ২০২০ চলতেছে, আমি ২০১৯ চালাচ্ছি। তো আপনারা যারা দেখছেন ভিডিওটি যদি কোথাও বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে আমার ইন্টারফেস। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার রিসেন্ট কিছু ফাইল আছে যে ফাইলগুলো আমি কাজ করেছিলাম। তাহলে রিসেন্ট ফাইলগুলোতে যদি আমি ক্লিক করি তাহলে আমরা এগুলো অন করতে পারবো। ক্রিয়েট নিউ মানে তো আমরা বুঝেন যে এখান থেকে আমরা নতুন কোনো ইন্টারফেস পাবো। আর ওপেন মানে হচ্ছে যে পূর্বের কোনো ফাইল থাকলে সেটা হচ্ছে ওপেন করতে হবে। এখন আসা যাক, এখানে আপনি কিছু ফাইল দেখতে পাচ্ছেন যে A4 পোস্টকার্ড, ওয়েবলার্স, আইফোন এক্স। এখানে বেশ কিছু আছে। আমরা যদি ফাইল থেকেও আমরা নিউ নিতে পারবো। ফাইল থেকে নিউ আসবে, নিউ, রিসেন্ট ফাইল ওপেন, সেভ এস। কত কতগুলো অপশন এখানে ডিএক্টিভ আছে যে ডিএক্টিভ ফাইলগুলো আমরা যখন নতুন আর্টবোর্ড নিব। আর্টবোর্ড, হ্যাঁ, আর্টবোর্ড কি? আর্টবোর্ড বোঝানোর আগে আমি একটা নতুন পেজ নেই। আমি যদি ক্রিয়েট নিউয়ে ক্লিক করি বা ফাইল থেকে নিউয়ে যদি ক্লিক করি, তাহলে আমার এইভাবে যদি আপনি আপডেট সফটওয়্যার ইউজ করে থাকেন, তাহলে আপনি এভাবে পাবেন। আপনি যদি 2014 ইলাস্ট্রেটর 2014 ভার্সন, 14 উপরে যে ভার্সনগুলো আছে সেগুলো যদি ইউজ করে থাকেন, 17, 18 বা 19 ইউজ করে থাকেন, তাহলে এই অপশনগুলো পাবেন। তো আসা যাক, এই আমার যে নতুন ইন্টারফেসটা আসে সেখানে আমরা কাস্টম সাইজ দেওয়া আছে। আমরা চাইলে আমাদের যদি কোনো ফাইল আমরা সেভ করে রাখি যে ডিজাইনের সাইজটা কেমন হবে। মোবাইল, হ্যাঁ, UI/UX যদি আপনি ডিজাইন করতে থাকেন তাহলে মোবাইলে যে সাইজগুলো দেওয়া আছে আইফোন 876 বা 678 ফাইলগুলো দেওয়া আছে। অ্যান্ড্রয়েড দেওয়া আছে, অ্যাপেল দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে এখানে। ওয়েব ওয়েব বলতে আমরা ওয়েবসাইট যখন ডিজাইন করে থাকি ওয়েবের একটা নির্দিষ্ট সাইজ দেওয়া থাকে। যেমন এখানে 1366 ইন্টু 768 পিএক্স হচ্ছে পিক্সেল। আর 1920 ইন্টু হচ্ছে 1080 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এটাও হয়ে থাকে ওয়েব সাইজ, মানে পেজের সাইজগুলো দেওয়া আছে। আমি পরবর্তী ভিডিওতে আমার সবগুলো কাজ আমি দেখাবো। এখন আসা যাক প্রিন্ট মিডিয়াতে যদি আপনি কাজ করতে চান। এখন প্রিন্ট বলতে আমরা ডিজাইন করার পরে যে কাজগুলো আমরা প্রিন্ট করব, মানে আমাদের যে প্রেসে যেগুলো প্রিন্ট হবে সেগুলো আমরা প্রিন্ট এখান থেকে নিতে পারি, প্রিন্ট সাইজ নিতে পারবো। আর এখান থেকে আমাদের যে ইউনিটটা আছে ইউনিটটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। ইউনিট আমার এখানে দেওয়া আছে ইঞ্চি, দেওয়া আছে সেন্টিমিটার, মিলিমিটার, পিক্সেল। তো আপনি যে ইউনিটে করতে চাবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আর এখানে যদি আপনি কাস্টম সাইজ করে থাকেন তাহলে এখানে আপনি কাস্টম সাইজ
টাইপ করে দিবেন এখানে। আর এখানে দুইটা ওরিয়েন্টেশন আছে, একটা ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে প্যাট্রিয়েট। আর্টবোর্ড কয়টা নেবেন আপনি একসাথে, 5টা 10টা 7টা যে কয়েকটা নিতে চান সে কয়েকটা নিতে পারবেন। আর্টবোর্ড সাইজ। আর্টবোর্ডটা কি আমি একটু পরে দেখাই দিচ্ছি যে আর্টবোর্ডটা কি আপনি দেখতে পাবেন। ব্লেড আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। মোড সেটিংয়ে যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে মোড সেটিং থেকে আপনি আবার নতুন নতুন অনেকগুলো অপশন পাবেন। অ্যাডভান্সে আসার পরে আমরা এখানে দেখেন ব্লেড আছে। কালার মোড আমরা যখন ডিজাইন করব, ইলাস্ট্রেটরে যখন আমরা ডিজাইন করব তখন আমরা কালার মোড সিএমওয়াইকে দিয়ে রাখবো। সেকেন্ডারি কালার, আরজিবি হচ্ছে প্রাইমারি কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন সিএমওয়াইকে কি, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ব্ল্যাককে আবার কে দিয়ে প্রকাশ করা হয় কেন? কালারের রাজা হচ্ছে কিং, এই জন্য কালার ব্ল্যাককে কে দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা যখন সেভ করব ডিজাইন, যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, যদি আমরা প্রিন্ট বা প্রিন্টের জন্য যখন আমরা সেভ করে থাকবো তখন আমরা সিএমওকে দিয়ে সেভ করে রাখবো। আর যদি আমরা ওয়েব বেস, যেমন আমরা ফেসবুকে যদি কোথাও পোস্ট করি বা আমাদের ওয়েব টেমপ্লেটে যদি পোস্ট করে থাকি তাহলে আমরা সেভ মোডে আরজিবি কালার দেব। কিন্তু আমরা প্রথম দিকে ডিজাইন করার সময় আমরা সিএমওকে রাখবো। তো আমি এখানে এ4 রাখলাম, পিক্সেল দিয়ে রাখলাম। এখানে ব্লিড আপাতত দিলাম না। ব্লিড হচ্ছে যে আমাদের ডিজাইনের বাইরের যে অংশটা সেটাকে আমরা কতটুকু কাটিংয়ের জন্য রাখবো সেটা হচ্ছে ব্লিড। আমি ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম, অথবা যদি আপনি ট্যামলেটে ক্লিক করেন তাহলে আপনি ট্যামলেট নামিয়ে নিতে পারবেন। তো আমরা ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম, আবার ক্লিক করি ক্রিয়েট। তো এই হচ্ছে আমার এই যে আমার এটা আসলো, এটা হচ্ছে আমার আর্টবোর্ড। আর্টবোর্ডে কখনো কালার চেঞ্জ করা যায় না। আর্টবোর্ড চাইলে আমরা ছোট বড় করতে পারি। এই পাশে আমার যে টুলসগুলো আছে, যেমন এখানে আমার অনেকগুলো টুলস আছে, এটা আমি বন্ধ করতে পারবো, এখানে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি অ্যাডভান্স মোড, আচ্ছা এখানে ফুল মোডেই আছে। আমি চাইলে এটাকে এখান থেকে টেনে নিয়ে আসবো, আবার এখানে অ্যাড করে দিতে পারবো। এই পাশ থেকে আমার লেয়ার আছে, আমি যদি চাই এটাকে কেটে দিতে পারবো। এই লেয়ারটা আমি উইন্ডো মেনু থেকে লেয়ার, এখানে যে আমার যে অপশনগুলো, সাপোজ আমি কালার নিতে যাচ্ছি, কালার আমি নিয়ে আসতে পারবো। তারপরে হচ্ছে কালার গাইড যদি নিতে চাই, অ্যালাইন নিয়ে আসতে পারবো। অ্যালাইনটের কাজ কি আমি পরবর্তীতে দেখাবো। লেয়ার চাইলে আমি লেয়ার দেখাতে পারবো, এই যে লেয়ার, ঠিক আছে। আর এখন যেহেতু এটা আমার প্রথম ভিডিও, সিরিজ ভিডিও হবে, তো টেনশনের কিছু নেই। তো আমরা এটা আর্টবোর্ডের সাইজ আমরা চাইলে এই ডকুমেন্ট সেটআপ থেকে আমরা কম বেশি করতে পারবো। এখান থেকে ডকুমেন্ট সেটআপ থেকে এডিট আর্টবোর্ড, ডকুমেন্ট সেটআপ, এখান থেকে এডিট আর্টবোর্ড। এখন আমরা সাইজ চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি চাই আমরা এভাবে ধরে টেনে দিতে পারবো। এটা হচ্ছে আর্টবোর্ড সাইজ। আমরা যদি চাই আর্টবোর্ড ডুপ্লিকেট করতে পারবো। সাপোজ আমি অল্টার প্রেস করে যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে আমি আর্টবোর্ডটাকে ডুপ্লিকেট করতে পারবো। এটা হচ্ছে আর্টবোর্ড আমরা ডিলিট করতে পারবো যদি আমরা এপাশে আমার যে টুলস আইকনটা সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা যেটাতে সিলেক্ট করবো সেটা ডিলিট করতে পারবো। তো আর্টবোর্ড সাইজ কম বেশি করা যায় ডিজাইনের অনুপাতে। আর্টবোর্ডের কালার চেঞ্জ করা যায় না। যদি আপনার কালার চেঞ্জ করতে হয় তাহলে একই মাপে আপনাকে একটা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিতে হবে। আপনি যদি চান তাহলে এটাকে আপনাকে রাইট ক্লিক করে এখান থেকে নিয়ে আসতে হবে। সাপোজ আমি এটার পরিমাপে একটা নিতে যাচ্ছি, যেহেতু আমি এটার সাইজ জানি না, আমি এখানে নিলাম। নিয়ে আমি এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফিল কালার, উপরেরটা হচ্ছে ফিল কালারে ডবল ক্লিক করে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, কালার দিতে পারবো। আবার ফিল কালার দিলাম, অথবা আমি এই উপরে কর্নার থেকে এখান থেকে আমি ফিল কালার দিতে পারবো। আবার এখান থেকেও আমি নান করতে পারবো, অথবা আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে কালার ওকে করতে পারবো। এখন আমি যদি চাই এটাকে নান করব, এখান থেকে আমি ক্লিক করে দেবো, এখানে নানে ক্লিক করব, নান হয়ে গেছে। এখন আমি সাপোজ এই এই যে পার্টটা আছে এটাকে আমি ছোট করলাম। এখানে আবার কালার দিচ্ছি, ফিল কালার দিচ্ছি, এটা হচ্ছে আমার ফিল কালার। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ফিল কালার দেয়। এখন আমি স্ট্রোক কালার দেব। স্ট্রোক কালার হচ্ছে যে যেটার বাইরের দাগগুলো। আমি ফিল কালারে এখানে কালো দিয়েছি, এভাবে আমরা দিতে পারবো, অথবা এখান থেকে আমরা ফিল কালার স্ট্রোক কালার নিয়ে আসতে পারবো। সাপোজ আমি স্ট্রোকের কালার দিলাম, আচ্ছা এটা কালার দিলাম।
এখন আমি যদি এখান থেকে স্ট্রোকটাকে বাড়িয়ে দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে স্ট্রোক এখান থেকে যদি বাড়াই, এখান থেকে বাড়াই দিলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে বাইরের যে দাগটা আছে সেটা হচ্ছে আমার স্ট্রোক, ভিতরের যে কালারটা আছে সেটা হচ্ছে ফিল কালার। আপনি যদি অল্টার চেঞ্জ করতে চান, এখানে আপনি যদি ক্লিক করেন, আপনি যদি এখানে যদি চেঞ্জ করেন, এখানে চেঞ্জ করে দিলে আপনার কালার অল্টারনেট হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, অল্টারনেট হয়ে যাবে, ফিল স্ট্রোক, স্ট্রোক ফিল। খুব ইজি, খুব ইজি একটা বিষয়। আর আপনি যদি চান যে গ্রেডিয়েন্ট কালার দিবেন, তাহলে গ্রেডিয়েন্টের বিষয়টা আমি পরবর্তীতে আসবো। আর যদি নান করতে চান, তাহলে এখানে নানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, করে নান করবেন। তাহলে আমি যেটি কালারের যে ব্যাপারটা দেখালাম সেটা আপনি এভাবে করতে পারেন, অথবা আপনি উইন্ডো থেকে কালার নিয়ে আসবেন, কালার নিয়ে আসার পরে আপনি এখান থেকেও কালার দিতে পারবেন। আরেকটা বিষয় জানায় রাখি যে কালারের এখানে সিএমওয়াইকে আমার মোড আছে, যদি আমি RGB দিই RGB হবে, গ্রে স্কেল দিলে আমার সাদা কালো হবে। এই কালার অনেক সময় আসে থাকে, তখন আপনাকে কি করতে হবে, যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো মেনুতে যাওয়ার পরে কালারে আসবেন, উইন্ডো মেনুতে আসার পরে কালারে আসার পরে এখান থেকে আপনি সিএমওয়াইকে করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার কালার ঠিক হয়ে গেছে। আর এখানে কালারেও পার্সেন্টেজ আছে, কালার নিয়ে আমি আরও ভিডিও বানাবো, আজকে কালার নিয়ে আর বেশি কিছু বলতেছি না। তো আমরা বুঝলাম যে ফিল স্ট্রোক আমরা বুঝছি। আমি চাইলে এটাকে যদি ছোট বড় করতে চাই, তাহলে আমি এই কর্নারে ক্লিক করব, কর্নারে ক্লিক করে আমি এটাকে ছোট বড় করতে পারবো। অল্টার শিফট ধরে, কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে মাউস ড্র্যাগ করে ছোট বড়। যদি আমি শুধু শিফট ধরে থাকি তাহলে এক পাশ থেকে ছোট বড় হচ্ছে, আর যদি আমি অল্টার শিফট ধরি তাহলে চতুর্পাশ থেকে একবারে ছোট বড় হয়ে যাবে। ও আচ্ছা, আমি একটা মিস্টেক করে ফেলছি, যে আমাকে প্রথম দিক থেকে বোঝানোর দরকার ছিল। এটা হচ্ছে আমার মুভ টুল বা সিলেকশন টুল, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুলের যে কাজটা, আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই, সাপোজ এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে আমি সিলেক্ট করতে যাচ্ছি, হোয়াইট কালার দিলাম, এই রেক্ট্যাঙ্গেল দিলাম, এটাকে হোয়াইট কালার দিলাম। সাপোজ আমি অল্টার প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের যে হুইলটা আছে সেটাকে আমি উপরে নিচে করতেছি। তো এই পর্যন্ত আমরা দেখলাম। এই পর্যন্ত দেখার পরে আমাদের যে, হ্যাঁ, আমরা এখানে ছোট বড় করতে পারছি। এখন আমরা এই যে সিলেকশন টুল দিয়ে আমরা এখানে ক্লিক করলাম। আর ডিরেক্ট সিলেকশন হচ্ছে যে আমি নির্দিষ্ট একটা বিন্দুকে যদি সিলেক্ট করতে চাই, তাহলে ডিরেকশন এইভাবে করতে পারবো। আমি কন্ট্রোল চেক দিয়ে ফিরে যাচ্ছি, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এইভাবে পুরোটাকে সিলেক্ট করি, মাউস দিয়ে ড্র্যাগ করে, তাহলে আমি যদি চতুর্পাশ থেকে একবারে নিয়ে আসি, তাহলে আমার সার্কেল হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা করতে পারবো। আমাদের যদি নির্দিষ্ট একটা পয়েন্ট যদি চেঞ্জ করতে হয়, সাপোজ আমার এই পয়েন্টারটা দরকার, শুধু এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমি এইভাবে চেঞ্জ করতে পারবো, বা এই পয়েন্টার দরকার, এখানে চেঞ্জ করতে পারবো। তো আমি এটাকে যদি কপি করতে চাই, অল্টার প্রেস করে এদিকে নিয়ে আসবো, তাহলে আমাদের এটা একটা কপি হয়ে যাবে। ডিলিট করলাম, কিবোর্ড থেকে ডিলিট, আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি। আমি আরেকটা শেপ নিচ্ছি, এখান থেকে রাউন্ডেড নিলাম, রাউন্ডেড নিয়েছি। আপনার মনে হচ্ছে যে এটাকে বাইরের দিকে নিয়ে আসার দরকার, নির্দিষ্ট একটা পয়েন্টারকে। তো এখান থেকে আমরা চাইলে ইলিপস নিতে পারবো, ইলিপস নিয়ে আসতে পারবো। ইলিপস আমি অল্টার শিফট প্রেস করেছি, যার কারণে আমার চতুর্দিক থেকে একবারে রাউন্ড হচ্ছে। আর যদি আপনি এইভাবে টানেন, কোনো কিছু প্রেস না করে শুধু মাউস ড্র্যাগ করেন, তাহলে আপনার হবে না। শিফট প্রেস করেন, ওই দিক থেকে হবে, আর যদি অল্টার শিফট করেন তাহলে চতুর্পাশ থেকে হবে। আশা করি যে ব্যাপারটা বুঝতে পারছেন। আর কালার কীভাবে দিতে হয়, কালারের জন্য তো আমি বললাম, কালার ওইভাবে দিতে হয়। ডিলিট করলাম, ক্লিক, ডিলিট, সিলেকশন টুল। এখন মোটামুটি এতটুকু আসলাম। তো যদি আমাদের কোনো শেপ কপি টপি করতে হয়, তাহলে আমরা এখানে একটা রাখলাম, এটাকে অল্টার প্রেস করে এইভাবে অল্টার প্রেস করে দেখেন, আমি যখন অল্টার প্রেস করে এখানে ক্লিক করতেছি, আমার মাউসের যে পয়েন্টারটা আছে দুইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যদি আমি অল্টার প্রেস করে এখানে টানে নিয়ে আসি, এখন যদি আমি কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করি, তাহলে আমার লাইনটা সোজা হচ্ছে, ঠিক আছে। যখন লাইন সোজা করতে হবে তখন শিফট প্রেস করতে হবে। এখন যদি আমি এই অবস্থায় ডুপ্লিকেট করতে চাই, তাহলে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, তাহলে আবার ডুপ্লিকেট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড প্রেস করতেছি, ফিরে আসলাম। আবার যদি আপনার মনে হয় এগুলো আপনার হুবহু দরকার, অল্টার প্রেস করে নিচের দিকে টানে নিয়ে আসেন, তাহলে আপনি দেখতে পাবেন। আরও দরকার, সবগুলোকে সিলেক্ট করেন, আরও নিয়ে আসেন। লাইন আমি শিফট প্রেস করলাম, তার লাইন আমার সোজা হয়ে গেছে। এই হলো ব্যবস্থা। যদি আপনার সবগুলোকে একসাথে ছোট করতে হয়, তাহলে সবগুলোকে মাউস ড্র্যাগ করবেন, করার পরে এই পাশ থেকে নিয়ে আসবেন।
এই পর্যন্তই মোটামুটি হয়ে গেছে। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে আর্টবোর্ড নিয়ে আসে। আমি কন্ট্রোল জেড প্রেস করি। আর্টবোর্ড আর্টবোর্ড কিভাবে নেই, ফাইল থেকে আমরা কিভাবে নিয়ে আসবো, নিউয়ে ক্লিক করব। আমি নতুন একটা আর্টবোর্ড নিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমরা প্রিন্টে আসবো। প্রিন্ট বা ওয়েব লেটার যেটা আমাদের দরকার সেটা আমরা নেব, বা কাস্টম সাইজ করে নিতে পারবো। আমরা এখান থেকে ইউনিট চেঞ্জ করে নিতে পারবো। সব কিছু আমরা চেঞ্জ করে নিতে পারবো। কালার ক্রিয়েট। আমি নতুন একটা আর্টবোর্ড নিলাম। নতুন একটা আর্টবোর্ড নিয়েছি। আমরা চাইলে এই আর্টবোর্ডটাকে কীভাবে চেঞ্জ করতে পারবো, আর্টবোর্ড টুলে ক্লিক করব। যদি এখানে টুলসে ক্লিক না করি তাহলে আমরা উপরের দিকে ডকুমেন্ট সেট আপের এখান থেকে এডিট আর্টবোর্ড, এখান থেকে আমরা কাজ করতে পারবো। তারপরে আমরা সিলেকশন টুলে ক্লিক করলাম, তাহলে আমাদের পূর্বের অবস্থায় ফিরে গেল। আর্টবোর্ড কীভাবে বড় ছোট করে সেটা তো আমি দেখালাম। আর আর্টবোর্ড ডিলিট করা যায় না। একটা আর্টবোর্ড কমপক্ষে থাকতে হবে। যদি আপনি ইলাস্ট্রেটরে কাজ করতে চান আর্টবোর্ড থাকতেই হবে। তো বুঝেছেন কি? হুম, কেন না? এগুলো কি বেসিকটা তো আগে থেকেই আমি আচ্ছা, জানি। যেহেতু এটা যেহেতু আপডেট ভার্সন এই আমি জন্য। যেহেতু টিউটোরিয়াল পারপসে বানাচ্ছি হুম, সেই জন্য আমাকে ধারাবাহিকভাবে বলতে না হচ্ছে। আমি তো সমস্যা মনে করিনি। তো ঠিক আছে, হুম, আমি পরবর্তীতে আরও হাই কোয়ালিটি ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই। আপাতত শিখতে থাকেন। তো আমার প্রথম যে টুলসটা আমরা এখান থেকে নিলাম, রেক্টেঙ্গেল নিয়েছি। রেক্টেঙ্গেল নিলাম, আমরা এখান থেকে কালার দিলাম, বা এই কালারটা দিলাম, কালার দিলাম। আমরা দেখলাম যে কীভাবে কর্নারগুলোকে ধরে ঠিক করা যায়, কপি করা আমরা দেখলাম। মোটামুটি এগুলো কমপ্লিট। এখন আমাদের যদি লাইন টুল দরকার হয়, আচ্ছা, পরবর্তীতে আছে ম্যাজিক টুল। সাপোজ আমি এখানে বেশ কয়েকটা নিলাম, প্রতিটি আলাদা আলাদা কালার দিলাম, আলাদা কালার দিয়ে রাখলাম। কেন আমি আলাদা কালার দিচ্ছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আইড্রপার দিয়ে ক্লিক করলাম, মানে সিলেক্ট করার পরে যদি আমি কারো উপর আইড্রপার রাখি, আইড্রপার দিয়ে কালার আমি কপি করতে পারবো। আইড্রপার, এখন আমি যে কাজটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান। এই যে ম্যাজিক টুলের কাজটা কি, একই কালার যদি হয় তাহলে ও একসাথে সিলেক্ট করতে পারে। যেমন ম্যাজিক ওয়ান টুলে যদি আমি ক্লিক করি এখানে, তাহলে আমার একসাথে ম্যাজিকের মতো দুটাকে সিলেক্ট করেছে, যার কারণে আমি এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারবো, একই সাথে কালার চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আমরা যখন ডিজাইনার হিসেবে কাজ করি, একই কালার যখন ইউজ করি তখন আমাদেরকে এইভাবে কালার চেঞ্জ করতে হয়। বায়ার যখন আমাদেরকে রিকোয়ারমেন্ট দেয় যে আপনি কালারটা একটু মডিফাই করেন। তো আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আইড্রপার দিয়ে এটাকে ক্লিক করলাম, দুটো আমার আলাদা কালার হয়ে গেল। তো এই পর্যন্ত ছিল। তারপরে আমাদের ছিল যে এখানে হচ্ছে লেসো টুলের একটা কাজ আছে, এটা পরবর্তীতে দেখাবো। প্যান টুলের কাজটা কি। তো টুলস নিয়ে টুলসগুলো নিয়ে ভিডিও বানাতে হবে চেষ্টা করব, কারণ আমি সবসময় ফার্স্ট শেখাই। যারা বুঝতে পারবেন না একটা ভিডিও 2-3 বার করে দেখবেন, কারণ আমি ফার্স্ট শেখাতে অভ্যস্ত। আমি ক্রিয়েটে আসবো। যারা প্রথম ভিডিওটা দেখবেন তারপরে দ্বিতীয় ভিডিওটা দেখবেন, প্রথম ভিডিওটা দেখার পরে দ্বিতীয় ভিডিও দেখবেন। আমি ক্রিয়েট নিউয়ে ক্লিক করব। ক্রিয়েট নিউয়ে ক্লিক করার সাথে সাথে আমার এই যে ইন্টারফেসটা আসবে, এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা টেমপ্লেট নিতে পারবো, নতুবা আমরা কাস্টম করে নিব। কাস্টম আমরা এই পাশ থেকে যদি আমাদের কাস্টম সাইজ দিয়ে থাকি, বা প্রিন্টে আসলাম, প্রিন্টে আসা A4 দিলাম। A4 আসার পরে আমি যদি এটাকে ল্যান্ডস্কেপ করে দিতে চাই, এখান থেকে ইউনিট চেঞ্জ করে দেবো। ইউনিট চেঞ্জ করে পিক্সেল দেওয়ার পরে ক্রিয়েট। কালার সেটিং বা মোড সেটিং যদি আমরা করতে চাই, এখানে কালার CMYK দেওয়া আছে, ক্রিয়েটে ক্লিক করব। তো যদি আপনার পিসি ফাস্ট হয়ে থাকে তাহলে খুব দ্রুত হবে। তাহলে প্রথমে আমরা ইন্টারফেসটা বুঝলাম। তো এখন আমি আরেকটু ইন্টারফেসের যে বিস্তারিতটা আরেকটু জানাবো। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমরা দেখে থাকি যে উইন্ডোতে যদি আমি ক্লিক করি, কন্ট্রোলে যদি ক্লিক করি, তাহলে আমার যে কন্ট্রোল ইউনিট অংশটা আছে সেটা চলে যাবে। কন্ট্রোলে যদি ক্লিক করি তাহলে আমার এই যে কন্ট্রোলটা আছে এটা চলে যাবে। আবার উইন্ডোতে যাব, কন্ট্রোল। তারপরে উইন্ডো থেকে আমি কন্ট্রোলে আসলাম। এখান থেকে যদি আমি টুলবারে ক্লিক করি, বেসিকে ক্লিক করি, তাহলে আমার বেসিকটা থাকবে। আর আমি যদি এখান থেকে টুলবার থেকে যদি আমি অ্যাডভান্সে ক্লিক করে দিই, তাহলে আমার সবগুলোই আসবে। যদি কোনো কারণে এটা চলে যায় তাহলে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। নিউ টুলবার, ম্যানেজ টুলবার এখানে থেকে আছে। আর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে সব অপশনগুলো আছে। স্ট্রোক যদি দরকার হয়, স্ট্রোক এখানে আছে। সব কিছুই আছে, যা কিছু দরকার ইন্টারফেসে যা কিছু দেখতে পাচ্ছেন সব এখানে আছে। তো আমরা সবসময় মুড, এখানে একটা মুড দেওয়া আছে, সেই মুডটা হচ্ছে এসেনশিয়াল মুডে রাখবো।
যদি আপনি প্রিন্ট লেআউট অন্যান্য মোডে রাখতে চান, ওয়েবের মোডে রাখতে পারেন। তো আমি সাজেস্ট করব যে আপনারা এসেনশিয়াল মোডে রাখবেন। আমরা দেখি যদি অন্য একটা মোড দিয়ে দেখি তাহলে আমার স্ক্রিনে যে ইয়েটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। লেআউট বা আমরা যদি ট্রেসিংয়ের জন্য রাখি তাহলে ট্রেসিং মোড চলে আসবে, আর আমরা ওয়েব মোডে দিলে ওয়েব মোড আসবে। তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা এসেনশিয়াল মোডে রেখে কাজ করবেন। তো আমরা আর আরেকটা বিষয় যে আমরা যখন কাজ করা শুরু করব সর্বপ্রথমে আমাকে ফাইলটাকে সেভ এস করে নেব। কারণ যদি আমরা সেভ না করে থাকি তাহলে আমাদের যখন আমরা কাজ করতে যাব দেখবেন যে আপনারা অনেক বাধার সম্মুখীন হচ্ছে। হঠাৎ করে আপনার পিসি হ্যাং করতে পারে। আমি এটা দিই ক্লাস 2 আমি ডেস্কটপে সেভ দেখিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমরা ভার্সন চেঞ্জ করতে পারবো। সাপোজ আপনি যদি ভার্সন চেঞ্জ করতে চান করতে পারেন। আমি সিসি রাখলাম। আপনি যদি যখন আপনি প্রেসে প্রিন্ট করতে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি আপনার প্রেসে ল ভার্সনে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ল ভার্সন দিয়ে আপনাকে সেভ করতে হবে, CS6 বা অন্য। আমরা যেহেতু ক্রিয়েটিভ ক্লাউড ইউজ করতেছি ক্রিয়েটিভ ক্লাউডে থাকবে, সব কিছু ঠিক থাকবে অ্যাডজাস্ট। ওকে, তো এই হলো আমার আর্টবোর্ডের নাম আমার চেঞ্জ হয়ে গেছে, এখানে ক্লাস 2 আসছে। এখন আমাকে প্রতিটা ফাইলে আমি সেভ করতে পারবো। প্রিভিউ মোড আমার দেখাচ্ছে এখানে। তো আমি এখানে আসলো আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে সিলেকশন টুলের কাজ এবং কি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আমি তারপর আবার একটু প্রথম থেকে শুরু করব। এটা হচ্ছে আমি একটা শেপ নিয়েছি, রেক্টেঙ্গেল শেপ নিয়েছি। এখানে আমরা চাইলে কালার দিতে পারবো, উপর থেকেও কালার দিতে পারবো, আবার আমি এখান থেকেও কালার দিতে পারবো। এটাকে নান করতে পারবো, এখান থেকে নান করতে পারবো, অথবা আমি এখানে ক্লিক করে এখান থেকে কালার দিয়ে আমি এখান থেকেও নান করতে পারবো। তাহলে আমার উপরে যে কালারটা থাকবে সেটা হচ্ছে ফিল কালার, আর বাইরের যে কালারটা থাকবে সেটা হচ্ছে স্ট্রোক কালার। যদি আমি স্ট্রোকটাকে একটু বেশি করে দিই, এখানে পার্সেন্টেজ বাড়িয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো বাইরের যে দাগটা আছে সেটা হচ্ছে আমার স্ট্রোক কালার। তো স্ট্রোক কালার ফিল কালারে বুঝলাম, এটাকে চেঞ্জ করতে চাইলে। আর যদি আপনি ডিফল্ট কালার রাখতে চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে আপনি ডিফল্ট মেনুতে ক্লিক করবেন, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা এখানে বুঝতে পারতেছি না, যদি আমরা আর্টবোর্ডের বাইরে নিয়ে আসি তাহলে আমরা বুঝতে পারবো যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ডিফল্ট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন তাহলে, যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, যদি গ্রাফিক্স রিলেটেড কোথাও ভাইবা দিতে যান তাহলে আপনার আর কখনো এই প্রবলেমগুলো হবে না। তাহলে আমরা বুঝলাম যে ডিফল্ট কালার কি, ফিল কালার এবং স্টক কালার বুঝলাম। আমরা সিলেকশন টুলের কাজ বুঝলাম, সিলেকশন করা। আর ডিরেক্ট সিলেকশনের কাজ আমরা বুঝলাম যে ডিরেক্ট মানে তো আমরা বুঝে যাই যে ডিরেক্ট কোনো কিছু হবে। তো আমি যদি এই অবস্থায় পুরোটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ডিরেক্টে ক্লিক করি, পুরোটাকে সিলেক্ট করে যদি এখানে এইভাবে মাউস ড্র্যাগ করে, তাহলে আমি একবারে এই পাশ থেকে চতুর্পাশ থেকে আমি ইয়ে করতে পারবো। কন্ট্রোল জেড দেই। আমি যদি নির্দিষ্ট একটা পয়েন্টারকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি নির্দিষ্ট পয়েন্টারকে সাপোজ এখান থেকে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশনের কাজ। অথবা যদি আপনি এরকম একটা কাজ করে থাকেন যে একটা ইলিপস নিয়েছেন, ইলিপস ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিরেক্ট এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডিলিট কি প্রেস করব, আপনার অর্ধেক অংশ চলে যাবে। সাপোজ আপনি এই পাশ থেকে যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করেন, ডিলিট করবেন, অর্ধেক অংশ আবার চলে যাবে। বিষয়টা সো ইন্টারেস্টিং। তো আমরা এখানে দেখব যে ডিরেক্ট সিলেকশন দিয়ে যখন আমি এটাকে সিলেক্ট করব, যদি আমি অর্ধেকটা ডিলিট করতে যাই, ডিলিট, শুধু আমার একটা লাইন থাকলো। কন্ট্রোল জেড দেব। আর অথবা আপনার যদি মনে করেন এই অংশটা একটু উপরেও নিচে নিতে হচ্ছে, তাহলে আপনি আপনার যে কার্সর কি আছে উপরে নিচে এইভাবে নিতে পারবেন। কার্সর কি আপ, কার্সর কি ডাউন, বা আপনার এটাকে একটু এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করছেন, ভিতরে নিতে যাচ্ছেন, ভিতরে নিতে পারবেন। তো এই টেকনিকগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো। তো আমরা আসলাম যে সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ দেখলাম। তো আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে আমরা ডুপ্লিকেট করব। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি আর্টবোর্ডের বাইরে কাজ করতেছেন কেন? এটা হচ্ছে আমার আর্টবোর্ড, আমি আর্টবোর্ডের বাইরে কাজ করতেছি কারণ আমার কালার হচ্ছে হোয়াইট, যার কারণে আমি আর্টবোর্ডের বাইরে কাজ করতেছি। তো আমি যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমি আর্টবোর্ডের ভিতরেও কাজ করতে পারবো। কালার চেঞ্জ করে দিলাম, এখানে থেকে আমি কালার মোড চেঞ্জ করে দিলাম। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এখান থেকে কালার চেঞ্জ করব। তো আমি চাইলে এখন এটা আর্টবোর্ডের, আমি এই যে হ্যান্ড টুল আমার এখানে চলে আসছে, আমি কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করেছি, কিবোর্ডের স্পেস বাটন প্রেস করেছি এবং মাউস দিয়ে
বাম বাটন ক্লিক করেছি, যার কারণে আমি এটাকে সরাতে পারতেছি। আপনারা দেখতে থাকবেন, এখানে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুলে ক্লিক করলে আপনি এটাকে সরাতে পারবেন। জুম টুল আছে, জুম টুল দিয়ে আপনি জুম করতে পারবেন। তো আমি কিভাবে জুম করতেছি সেটা আপনাদেরকে বলি, যে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি এবং মাউসের যে হুইলটা আছে সেটা আমি উপরে নিচে করি। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে ইচ্ছা পোষণ করে থাকেন, তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে, শর্টকাটগুলো শিখতে হবে। তো আমরা এতটুকু দেখলাম। তারপরে আমাদের যে ম্যাজিক টুল ছিল, ম্যাজিক টুলের কাজটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তারপরে এই ভিডিওতে একটু দেখি যে একই রিলেটেড যে কালারগুলো থাকে, সেই কালারগুলো যদি আমরা করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, আমাদের ডুপ্লিকেট হতে থাকবে। আবার এটাকে আমি সিলেক্ট করলাম, অল্টার প্রেস করলাম, কন্ট্রোল ডি দেই, আমার আরেকটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমি যে কাজটা দেখাতে যাচ্ছি, সাপোজ আমি এই কর্নারে এই পাশ থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার কালার আমি একটা আলাদা কালার দিলাম, এখান থেকে একটা রেড কালার দিলাম বা পিঙ্ক কালার দিলাম, এই কালারটা দিলাম। আর পাশে অন্য একটা কালার দিই, সাপোজ এখানে এই দুইটাকে আমি অন্য কালার দিই। আচ্ছা, আমি এখান থেকে কালারগুলো দিতে পারি, দিয়েছি। এখানে একটা কালার, আর এখানে একটা ক্লিক করেছি, ক্লিক করার পরে আমি শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করেছি। আমি এই দুইটার কালার আলাদা কালার দেব। আমি বোঝাতে চাচ্ছি যে ম্যাজিক টুলের কাজটা কি সেটা আমি দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু ছোট করে নেই, সবগুলোকে সিলেক্ট করলাম। কীভাবে সবগুলো সিলেক্ট করতে হয়, এখানে মাউস ড্র্যাগ করব, বাম বাটন ক্লিক করে অল্টার শিফট ধরে একটু ছোট করে নিলাম। তো আমি এখন ম্যাজিক টুলে আসবো, ম্যাজিক টুলে আসার পরে আমি এখান থেকে ম্যাজিকে ক্লিক করব, যে কালারের উপরে রাখবো সেম কালার আমার একই সাথে সিলেক্টেড হয়ে যাবে। দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সেম কালার সিলেক্ট হয়ে গেছে। আমি এটা কালারে দিলাম, এটা হচ্ছে দুইটা, এটাতে দিলাম, এটা দুইটা, এটাতে দিলাম তিনটা। তিনটা সিলেক্ট করার পরে আমি যদি কালার চেঞ্জ করি, একই সাথে তিনটা কালার চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি এটাতে ক্লিক করলাম ম্যাজিক টুল দিয়ে, এই কালারটা আমার একসাথে চেঞ্জ হয়ে যাবে। তাহলে ম্যাজিক মানে তো ম্যাজিক, আমরা তো বুঝতেই পারলাম যে ম্যাজিক। তো এই হচ্ছে ব্যাপার। তো ম্যাজিক টুলগুলো, আর যদি এখন যদি আমরা আসি যে পেন টুলের কাজ, যদি আসি পেন টুলের কাজটা কি এটা যদি আপনারা দেখতে চান, আমি এটা বাইরে রাখলাম। পেন টুলের কাজ আপনি কি করতে যাচ্ছেন সেখানে মাউসটা রাখবেন, রাখার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এইভাবে নেবেন, তারপরে এখানে আপনি কন্ট্রোল অল্টার কি প্রেস করে এখানে কাটতে পারেন, কাটার পরে এখানে নিয়ে আসবেন, আসার পরে আপনি এইভাবে প্রেস করবেন। এখন যদি আপনার এটাকে ডুপ্লিকেট করতে হয়, তাহলে রাইট ক্লিক করবেন। ডুপ্লিকেট কীভাবে করতে হয় সেটা তো আমরা দেখেছি। এখান থেকে অল্টার প্রেস করে এদিকে ডুপ্লিকেট করে নিয়ে আসবেন, শিফট প্রেস করবেন, সোজা হবে। আর এটাকে যদি ঘোরাতে চান, এভাবে ঘোরাতে পারবেন। এটা যদি আমরা আলাদা কালার দিয়ে থাকি, সাপোজ এদিক থেকে আমি একটা কালার নিলাম, এদিক থেকে একটা কালার দিলাম, এভাবে আমরা কালার দিতে পারবো। আপনি যদি আবার এটাকে কপি করতে চান, অল্টার প্রেস করে কপি করবেন, তারপরে এখান থেকে ঘোরাবেন, এভাবে ঘোরাবেন, ঘোরাতে চাইলে আপনি ঘোরাতে পারবেন। তো আপনার যদি এটা ভালো লাগে তাহলে এইভাবে ঘোরাবেন, অথবা আপনি এখান থেকে শুরু করে এভাবে ঘোরাবেন। তো আমাদের আমরা যেহেতু ডিজাইনার হব, আমরা এইভাবে কাজ করব কেন? আমরা এইভাবে কখনোই কাজ করব না। আমাদের যদি ঘোরাতেই হয়, তাহলে আমি একটাকে এখানে রাখবো। সাপোজ আমি প্রথম থেকে আবার নিচ্ছি, আমরা এখানে নিয়ে আসবো। এখানে দেখেন পেন টুল থেকে আমি পেন টুলে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, এখানে আসলাম, এভাবে নিলাম। আমি চাইলে এই পয়েন্টার থাকা অবস্থায় আমি যদি অল্টার কি প্রেস করে এখানে আনে দেই, তাও হবে। আর আপনি যদি পূর্বের অবস্থায় ফিরে যাই, এখানে যদি অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি, তাহলে আমার এখানে কেটে যাবে। আর এখান থেকে আমি এভাবে চেঞ্জ করতে পারবো। আপনি যদি চান যে এখানে হ্যান্ডেল ধরে করতে পারবেন, ঘোরাতে পারবেন। তো পেন টুলের অনেকগুলো কাজ আছে, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকে শুধু আমি দেখাচ্ছি যে কীভাবে এটাকে এভাবে আমরা করলাম, পাতা তৈরি করলাম। আপনি চাইলে এটাকে আঁকাবাঁকা করতে পারবেন। সাপোজ আপনার একটা ডিজাইনে এরকম কোনো ঢেউ দরকার, সাপোজ এখানে রাখলাম, এখানে রাখলাম, এখান থেকে নিচ্ছি। এখানে একটা বিষয় খেয়াল রাখেন যে আমার এই মুহূর্তে এখানে কিন্তু ফিল কালার আছে। আমি যদি ফিল কালারটাকে নান করে দিই, এখানে আসবো, যখন আমরা এখানে দেখেন ইন্টারসেকশন আসতেছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। তো আমি এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিলাম।
আচ্ছা, মোটামুটি এই পর্যন্তই। তো আমরা এইভাবে কালার চেঞ্জ করতে পারবো। আমরা যদি স্ট্রোকটা শুধু দেই, ফিলটাকে যদি নান করে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ঢেউয়ের মতো হয়ে গেছে। তো আমরা এখানে ফিল কালার দেই। ফিল কালার দিলাম। আপনার যদি এটাকে মনে হয় যে একটা কপি করবেন, তাহলে এইভাবে কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এসে এটার কালার চেঞ্জ করে দেন। সাপোজ আমি এটার কালার দিতে চাচ্ছি যে এখান থেকে এই কালারটা দিতে চাচ্ছি। কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা পিছনে দেওয়ার দরকার। রাইট ক্লিক করে আপনি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করবেন, তাহলে এটা পিছনে চলে যাবে। আপনার যদি মনে হয় যে এটা ডিজাইনের কিছুই হয়নি, তাহলে আপনি এটা এখান ২ টাকে সিলেক্ট করেন। এখান থেকে যে আপনার ইয়েটা আছে, স্ট্রোকটা আছে, এই স্ট্রোকটাকে নান করে দেন। স্ট্রোকটাকে নান করে দেন, তাহলে আপনি এভাবে করতে পারবেন। তো আমরা ধীরে, ধীরে আরও অনেক কাজ দেখব। তো মোটামুটি এটুই ছিল। তারপরে আমরা লাইন টুলে আসলাম। ও এখানে আরও কিছু টুলস আছে। এভাবে আপনি যত কার্ভ টুল মানে যত পর্যন্ত নিয়ে যাবেন, আপনাকে কার্ভ হবে, মানে বৃত্ত হবে। আপনি যাই করেন, আপনাকে ঘুরে ফিরে আপনাকে বৃত্ত বানাই দেবে। ঠিক আছে? মানে কার্ভ করবে। কার্ভ টুল, কার্ভ টুলের কাজ আপনি দেখবেন টুলসগুলো। টাইপ টুলের কাজ হচ্ছে যে আপনি যদি টাইপে ক্লিক করবেন, এখান থেকে টাইপে ক্লিক করবেন, এখান থেকে আপনার এটাকে বাড়িয়ে দিতে হবে। সাপোজ আমি আবার ক্লিক করি এখানে, সরি, দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে টাইপ টুলটাকে ক্লিক করি। যেহেতু আমার একটা আপডেট ভার্সন, তার জন্য এখানে লরেম ইপসন, এখান থেকে আমার অটো নামটা চলে আসে। সাপোজ আমি লিখলাম যে ফ্রিল্যান্স টেক। আচ্ছা, আমার এখানে বাংলা অপশনটা চালু আছে, আমি বাংলাটাকে এক্সিট করে দিই। আমার চ্যানেলের যে নাম আছে, ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে ফ্রিল্যান্স টেক। আপনি চাইলে ইউটিউবে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসতে পারবেন। ইউটিউবে ফ্রিল্যান্স টেক। সাপোজ আমি একটা ইউটিউবের চিহ্ন তৈরি করতে যাচ্ছি, তাহলে আমি এখান থেকে কী করতে পারি, একটা ইউটিউবের আইকন এখানে নিয়ে আসলাম। সাপোজ চাচ্ছি আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে একটু হালকা চেঞ্জ করে নিলাম। একটু ইউটিউবের কালার কেমন যে লালচে হয়, লালচে দিয়ে দিচ্ছি। সেই সাথে আমরা কেমন হয় যে মাঝখানে একটা এখান থেকে আমরা একটা ক্লিক করি, এখান থেকে পলিগন টুলে ক্লিক করি, এখান থেকে আমি 3টা দেই, 3 দেই। এখানে 6টা ছিল, আমি 3 করে দিই, ওকে করে দিই, তাহলে আমার এখানে হলো। সাপোজ আমি এটাকে হোয়াইট করে দিই। হোয়াইট না, আপাতত অন্য কালার দিই, পরবর্তীতে আমি এটাকে হোয়াইট করব। তাহলে ইউটিউবের কালার, তাহলে আমি এটাকে একটু ঘুরিয়ে নেই। আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে এখানে ট্রান্সফর্ম করতে পারেন। ট্রান্সফর্ম রোটেট আছে, রোটেট করতে পারেন, কত ডিগ্রি রোটেট করবে। সাপোজ আমি এখান থেকে দিচ্ছি 90 ডিগ্রি, 90 ডিগ্রি রোটেট করে দিচ্ছি। আমি যদি প্রিভিউ দেখতে চাই, তাহলে প্রিভিউ দেখাবে 90 ডিগ্রি রোটেট। আচ্ছা, আমি এভাবে ঘোরাবো না, আমি এটা পরবর্তীতে অন্য কাজে দেখাবো। আমি ডাইরেক্ট এখান থেকে ধরলাম, ধরে আমি এভাবে সোজা করে নিলাম। তো আমরা তো দেখিয়েছিলাম। আর এখান থেকে আমি কি করব, এখানে দিলাম। তো আমি ইউটিউবের যে কালার, তাহলে আমি মাঝখানে হোয়াইট দিয়ে দিই, তাহলে ইউটিউবের কালার আমার একটা চলে আসলো। যেহেতু আমার ফ্রিল্যান্স টেক আমি আমার ইউটিউব চ্যানেলের প্রমোশন চালাচ্ছি এই মুহূর্তে। তো আমরা এখানে দিলাম। এখন আমি এই লেখাটাকে কি করতে পারি, যে যেহেতু ফ্রিল্যান্স টেক, আচ্ছা, ফ্রিল্যান্স টেকে আমি একটা কালার দিয়ে থাকি, এখান থেকে একটা কালার দিই, কালার দিলাম। এখানে আমি স্ট্রোকটাকে নান করে দিই, ফ্রিল্যান্স আর টেকটাকে ফ্রিল্যান্স টেক দিলাম। আচ্ছা, এখানে আমার স্ট্রোক কালার আছে, স্ট্রোকটাকে আমি নান করি, স্ট্রোকটাকে নান করে দিই, ফ্রিল্যান্স টেক। আর একটু কালারটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আমি যদি চাই যে আমি অর্ধেকটা অংশ কালার দিতে যাচ্ছি, এখান থেকে আসি, এখান থেকে কোনো একটা কালার দিই, কোন কালারটা দেওয়া যায়। মোটামুটি। তো যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এই দুটাকে আমি একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি একটু ছোট করে নিই। লেখাটার অর্ধেকটা কালার করা যায় না? একটা অংশ, মনে কর যে এই একটা, হ্যাঁ, একটা তো যায়। হ্যাঁ। যে এই যে এই লেখাটার 50% আলাদা কালার, 50% যদি আপনি আলাদা কালার দিতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, যেটাকে এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড করে এটাকে শেপে পরিণত করতে হবে। সাপোজ আমি এটাকে সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করে নিয়ে আমি নিচের দিকে নিয়ে আসলাম, একটা ডুপ্লিকেট করে নিলাম। আমরা দেখেছিলাম অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম। এটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবো। এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলে আমার এটা আর স্ট্রোক থাকবে না। তো এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার আগে আমি এখন কাজ করি যে এটা আমি ফন্ট চেঞ্জ করে দিই। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিই। আমি গুড টাইম একটা ফন্ট আছে, সেই ফন্টটা দিলাম, যে ফ্রিল্যান্স টেক, এই ফন্টটা আমি দিয়েছি ফ্রিল্যান্স টেক। এটা ফ্রি ফন্ট। যদি আমি এটাকে কালার দিতে চাই তাহলে আমাকে যেটা কাজটা করতে হবে, তাহলে আমি এটা ডিলিট করে দিই। এটাকে কালার দেওয়ার আগে আমি এটাকে কন্ট্রোল ক্লিক করে এদিকে নিয়ে আসলাম। তারপর আমি এটাকে এখান থেকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব, তাহলে আমার এটা ইয়ে হয়ে যাবে। অথবা আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, এক্সপান্ড রেফারেন্স করে দিলে ফিল্ড ওকে করে দেব। তাহলে এখন আমাদের আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলে আমার এখন প্রতিটা আলাদা আলাদা হয়ে গেছে, প্রতিটাতে আমরা আলাদা আলাদা কালার দিতে পারবো, প্রতিটা আলাদা আলাদা কালার দিতে পারবো। যেহেতু আমরা অর্ধেক কালার দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে যদি আমি অর্ধেকটা কালার দিতে চাই তাহলে আমাকে কাটতে হবে। একটা লাইন টুল নিব, লাইন টুল নিয়ে এখান থেকে যতটুকু আমি কালার দিতে যাচ্ছি ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট অল। এই দাগটাকে আমরা স্ট্রোকটা একটু বাড়াই দিই, স্ট্রোক বাড়াই দিলাম। এইটা পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, উইন্ডো থেকে পাথফাইন্ডার, উইন্ডো থেকে পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে দেব। তাহলে আমাদের এখানে আলাদা আলাদা খণ্ড হয়ে গেছে। আমরা যদি আনগ্রুপ করে দেখি, এটা দেখেন গ্রুপ হয়ে আছে। এখন যদি আমরা আনগ্রুপ করি তাহলে নিচের যে অংশগুলো দেখেন, এই আমি নিচের অর্ধেকটা সিলেক্ট করতেছি। এখন যদি আমি এখান থেকে কালার দিতে চাই তাহলে আমি কালার দিতে পারবো। এইভাবে কালার দিতে হয়, যে ফ্রিল্যান্স টেক। আর এখানে অর্ধেকটা অংশ আগের কালার ধরে আছে, কারণ আমি আগেই কালার দিয়ে রেখেছিলাম। চাইলে আমরা এখন গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। তো আমি একসাথে দেখালাম যে কিভাবে ক্রিয়েট আউটলাইন করে। কারণ আমরা স্ট্রোক রাখবো না কেন, স্ট্রোক যদি রাখি তাহলে আমরা এটা যদি চেঞ্জ করি কখনো, তাহলে এটা বড় ছোট হবে, ঠিক আছে। কিন্তু আমার কিন্তু এটাতে আর হওয়ার কোনো পসিবিলিটি নেই, কারণ আমার এটা হচ্ছে পার্ট হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আবার গ্রুপ করে নিতে হবে, গ্রুপ। তো আমরা এখান থেকে বিষয়টা দেখি, এটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা এখান থেকে স্ট্রোকটাকে নান করে দিই। তো আমি তো লোগো ডিজাইনের মধ্যে চলে গেলাম, সরি। যাই হোক, এটা আমার ইউটিউব চ্যানেল, যাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখার জন্য। তো আমি এটাকে সেভ করার সময় যে বিষয়টা করতে হবে, মোটামুটি আজকে মনে হয় এখানেই রাখবো। তো এখানে বাকি যে টুলসগুলো আছে পরবর্তী ভিডিওতে আসবে। তো আপনারা আমার সাথে থাকার জন্য চেষ্টা করবেন, সাথে থাকবেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন। আর এটা কিভাবে সেভ করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি। যে আর্টবোর্ড আমার অনেক বড় হয়ে আছে, আর্টবোর্ড আমার অনেক বড় হয়ে আছে। যেহেতু আর্টবোর্ডটাকে আমি ছোট করতে চাই, এখানে ক্লিক করব। ক্লিক করে আর্টবোর্ডের যে ইয়েটা আছে এখান থেকে আমি ছোট করে নিতে পারবো। আমার প্রয়োজন অনুযায়ী আমি আর্টবোর্ড নিতে পারবো, অথবা আমি আর্টবোর্ডে ক্লিক করলাম, এখানে এক্সট্রা আর্টবোর্ড চলে আসছে, এখান থেকে ছোট করে নিতে পারবো। তো এটা করার আগে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, যে আমি যদি এটাকে সাথে রাখি যদি এই অবস্থায় যদি আমি সেভ করি, আর্টবোর্ডটাকে একটু বড় করি, এই অবস্থায় যদি আমি সেভ করতে চাই, ফাইল থেকে যদি আমি একটা সেভ করব, কারণ সেভ তো আমরা করাই আছে, তাহলে আমি এটাকে এখন কি করব, সেভ করলাম। এখন যদি আমি ফটো আকারে দেখতে চাই তাহলে কি করব, ফটো আকারে দেখতে চাইলে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট ওয়েব লেগেন্সি আমরা করব, যাতে করে আমার ছবিটা কোয়ালিটি ভালো আসে, কিন্তু ফাইলের যে এমবিটা কম আসে, তার কারণে আমরা সেভ ফর ওয়েব লেগেন্সি করব। বা আপনি এক্সপোর্ট এক্স করতে পারেন, আমি ওয়েব লেগেন্সি করব। সরি, এটা পরবর্তীতে দেখাচ্ছি। এখান থেকে যদি আমরা জেপিজি করে দিই তাহলে আমাদের এরকম আসবে, কোয়ালিটি লো হাই আছে এখানে,
অনেকগুলো অপশন আছে। পিএনজি মোড করতে চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে মিডিয়াম, জেপিজি হাই, এভাবে জেপিজি করে নিতে পারবেন। তো আমি আর্টবোর্ডের যে ব্যাপারটা সেটা দেখাতে যাচ্ছি, তার জন্য আমাকে সেভ, এখান থেকে এক্সপোর্ট থেকে আমাকে এক্সপোর্ট অ্যাজ করব। এখান থেকে আমি যদি ইউজ আর্টবোর্ডে ক্লিক করি, এখান থেকে আমি কি চাচ্ছি যে জেপিজি মোড চাচ্ছি, জেপিজি করে দেব। আর ইউজ আর্টবোর্ড যদি আমি আর্টবোর্ড করে দেই তাহলে আমার হচ্ছে এই যে আমার আর্টবোর্ডের যে বাইরের যে দাগগুলো আছে বা ডিজাইনগুলো আছে সেটা আমার আসবে না। আর যদি আমি ইউজ আর্টবোর্ড না দিই তাহলে আমার পুরো অংশ আসবে। সাপোজ আমি একটা এক্সপোর্ট দেই, পুরোটাই দিলাম, ইউজ আর্টবোর্ড দিলাম না, আমাদের ডিজাইনটা কেমন আসে আমরা দেখি। এখানে যখন আমরা সেভ করতে যাচ্ছি জেপিজি মোডে, তখন আমরা RGB কালার দিয়ে রাখবো, হাই করে দিব, কোয়ালিটি ওকে। কারণ আমরা যেহেতু কোথাও আপলোড করব সেই জন্য আমাদের এই যে দেখেন আমার পুরো ইয়েতে চলে আসছে, যে কোথায় আমার লোগো পুরো পার্টটা চলে আসছে। আমার এটা চাচ্ছি না আমি। এখন যদি না চেয়ে থাকি তাহলে আমাকে কী করতে হবে, যদি আমি আর্টবোর্ডটাকে ছোট করে দেই, ছোট করে দিলাম, এখানে দিলাম, আর বাইরে যে ডিজাইনগুলো আছে এগুলো আমি বাইরে রাখলাম। এখন যদি আমি ইউজ আর্টবোর্ড করে দেই, আমরা ডিজাইনে যাই, এক্সপোর্ট থেকে সরি মিস্টেক, এক্সপোর্ট অ্যাস, এখান থেকে আমরা যদি ইউজ আর্টবোর্ড দিই, এটা ক্লাস 2 দেই, কারণ যেহেতু দ্বিতীয় নামে সেভ হচ্ছে, নাম চেঞ্জ করলাম। এখান থেকে আপনি ফাইলের এক্সটেনশন চেঞ্জ করতে পারবেন, এসভিজি, পিএনজি, জেপিজি, এগুলো আমি পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। আমরা এক্সপোর্টে ক্লিক করি। এক্সপোর্টে যদি ক্লিক করে থাকি তাহলে আমরা এখান থেকে সিএমওয়াইটাকে RGB করে দেব, কালার রেজলিউশন ভালো আসার জন্য ওকে করব। তাহলে যে ঘটনাটা হবে আমরা দেখি, এখানে ক্লোজ করে দেখি যে আমার এই যে 2 আগেরটা আমাদের কি আসছে, সব আর্টবোর্ডের যে বাইরের অংশটা আছে সেটা সব আসছে, আর এখন যে আমাদের আসলো সেটা হচ্ছে ফ্রিল্যান্স টেক। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।